এমন অদ্ভুত ডাক শুনে আহির সেদিকে দৃষ্টি নিক্ষেপ করলো। ছাদের অপর পাশে পিলারের উপর বসে পা নিচের দিকে ঝুলিয়ে বসে আছে শ্রাবণী। আহির বিরক্ত হলো খুব। মেয়েটাকে দেখলে কেমন অসহ্য অনুভূতি হয়, দু চোখের বিষ লাগে। অথচ শ্রাবণী তার সাথে এমন কোনো ব্যবহারই করেনি যার কারণে শ্রাবণীকে এভাবে অসহ্য লাগবে। কিছু মানুষ না চাইতো আমাদের কাছে অপ্রিয় হয়ে ওঠে। শ্রাবণী ঠিক এমনই একটি মানুষ। আবে ওই থলা চাঁদ, এদিকে এদিকে। শ্রাবণী হাত নাড়িয়ে ইশারা করলো, কিন্তু আহিরের ওইখানে যেতে ইচ্ছেই করলো না। তাছাড়া আরো একটি বিষয় আহির লক্ষ্য করেছে। শ্রাবণীর মাত্র বলা বাক্যটি অদ্ভুতভাবে বাংলা উর্দু মিলিয়ে জগা খিচুড়ি করা। সে না চাইতো পা বাড়লো সেদিকে। মনে মনে ভেবে নিল ঝুম যেতে না চাইলেও সে অতি দ্রুত চলে যাবে এই দেশ ছেড়ে। আহিরকে আসতে দেখে শ্রাবণী তার পাশে বসতে নির্দেশ করলো। আহির একবার ছাদের থেকে নিচের দিকে তাকিয়ে দূরত্ব দেখে নিল। অভিজ্ঞ চোখ খুব সহজে অনুমান করে নিল কম করে হলেও 12 তলা বিল্ডিং এর উপর আছে তারা। এখান থেকে অসাবধানতা যদি পড়ে যায় বাঁচার কোনো রাস্তা নেই। যদিও বা হায়াত গুণে বেঁচে যায় তবুও হাড়গোড় একটিও আস্ত থাকবে না। অথচ তার পাশে মেয়েটা মহা আনন্দে পা দুলিয়ে কেমন বসে আছে দেখো। ভয় করে না নাকি? ছুংলি একটা। আহির বসলো তো নাই, উল্টো আরো টান টান হয়ে দাঁড়ালো। শ্রাবণী বুঝলো তাকে পরোক্ষভাবে এড়িয়ে যাচ্ছে আহির। আহিরের ভাব নেওয়া দেখে বিরক্ত হলো শ্রাবণী। মনে মনে খপিস বলতে ভুললো না। কি মিয়া, এত রাতে এখানে কি? আবারও সেই জগা খিচুড়ি ভাষা। উফ! আহিরের চোখে মুখে বিরক্তি ভাব ফুটে উঠল। Could you please speak either in Urdu or English? অন্য কেউ হলে হয়তো মিনি নিত। পারতাম না। What? আহির বুঝলো মেয়েটা আস্ত একটা বেয়াদব। এর সাথে কথা বলা মানে নিজের ইচ্ছে মতো মাথায় জট পাকানো। শ্রাবণী হেয়ালি না করে উর্দু ইংলিশে বলল, এখানে কি? এমনি ঘুম পাচ্ছিল না। তো এখানে কি মিয়া? কিভাবে এখানে এসেছি জানি না, তবে এখন ভালো লাগছে। এতক্ষণ দম বন্ধ লাগছিল। শ্রাবণী হঠাৎ নিশ্চুপ হয়ে গেল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, অসাধারণ দৃশ্য। শ্রাবণী সেদিকে তাকিয়ে রইল দীর্ঘক্ষণ। এই শহরটাই এমন, দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নেওয়া যায় না। স্বার্থপরে ভরা এই শহর আমারও দম বন্ধ লাগে, কিন্তু কোথাও যেতে পারি না। কিছু পিছু টান যেতে দেয় না, কিছু আশা দূরে থাকতে দেয় না। আহির বুঝলো না এই মেয়ের হঠাৎ কি হলো। শুরু থেকে শ্রাবণীকে যেমন দেখছে এখন সেই শ্রাবণীর সাথে মিল পাচ্ছে না। মানে? নিচে যাননি মিস্টার আহির? বৃষ্টি নামবে এক্ষুনি। আসার পর থেকে এই প্রথম কি মেয়েটাকে ভালোভাবে কথা বললো? হ্যাঁ। আহির অবাক হলো বেশ, কিন্তু কথা পারলো না। আর নাই বা শ্রাবণীকে নিচে যাওয়ার কথা বললো। আহির একবার আকাশের দিকে তাকিয়ে চলে গেল নিচে। আর শ্রাবণী সে বসে রইল একইভাবে। ঝুম বৃষ্টি মুছে দিয়ে গেল তার কষ্ট, দুঃখ, চোখ বেয়ে পড়া সদ্য অশ্রুবিন্দু। ঢাকা এসেছে ওরা আজ 4 দিন। ঝুম তার অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করতে দেশে তার ব্যবসাটা এখনো এই মেয়েটি সামলাচ্ছে। ঝুম সায়ানের সাথে কথা বলে ঠিক করেছে এখানে সব একেবারে বন্ধ করে পাকিস্তান নতুন করে শুরু করবে। মেহরুন্নেসাও সহমত পোষণ করেছে তাতে। আহির যদিও বলেছিল সে চলে যাবে, কিন্তু তার আর যাওয়া হয়নি। দেরিতে হলেও সে বুঝতে পেরেছে এই দেশটি অতটাও খারাপ না। তাছাড়া বিথি আন্টি মানুষের চমৎকার। শ্রাবণ ভোজন প্রিয় মানুষ হলেও দারুণ মনের ছেলে। তাকে খাবারের লোভ দিয়ে যে কোনো কাজ করিয়ে নেওয়া যায়। শুধু সমস্যা শ্রাবণীকে নিয়ে। সেদিন রাতের পর মেয়েটা আবারও আগের মতো ব্যবহার শুরু করেছে। কথাবার্তায় যা অবস্থা, সারাক্ষণ বিরক্ত করে। কিন্তু একটা জিনিস আহিরকে খুব ভাবায়। আহিরের মনে হয় মেয়েটা ইচ্ছে করে সকলের সামনে নিজেকে এইভাবে উপস্থাপন করতে চায়, যদিও সে এই ব্যাপারে বাড়াবাড়ি ভাবেনি। কারণ বাহিরের কারোর প্রতি তার আগ্রহ জন্মায় না। ঝুম তার গ্রামের বাড়িতে যেতে চেয়েছে, এমনকি সে তার বাবার মুখোমুখিও হতে চায়। সায়ান যদিও শুরুতে বারণ করেছিল, কিন্তু পরবর্তীতে ঝুমের কথা ভেবে মেনে নিয়েছে। কাল তারা ঝুমের গ্রামের বাড়ি যাবে বলে আজ রাতে ডিনারটা সায়ানের তরফ থেকে সকলের জন্য ট্রিট হিসেবে থাকবে বলে জানিয়েছে সায়ান। শহরে একটি নামকরা রেস্টুরেন্টে তারা সকলে ডিনারের জন্য এসেছে। ঢাকার মতো ব্যস্ত শহরে খোলামেলা মনোরম পরিবেশের মাঝে সৃষ্ট এই আধুনিকতা ঝুমের মন কেড়ে নিল। ঢাকা আসার পর থেকে তার মনটাও কেন যেন মানতেই চাচ্ছিল না। করাচিতে যদিও অনেক ভিড়, কিন্তু ঢাকার মতো না। তাছাড়া মুলতান খুবই শান্তিপ্রিয় এলাকা।
দীর্ঘদিন সেখানে কাটিয়ে ঢাকা অবস্থান করা খুব বেশি সমস্যার হয়ে পড়েছে ঝুমের কাছে। তাছাড়া ইদানিং তার সর্বদা কেমন যেন হাসপাস লাগে, অস্থির অস্থির ভাব, কোনো কিছুতেই মন মানে না। খোলা ছাদের কিনারার পাশে একটি টেবিলে বসে পড়ল তারা একসাথে, যথাক্রমে সাইয়ান, ঝুম ও আহির। অন্য পাশে আহিরের বরাবর শ্রাবণী, তার পাশে শ্রাবণ, তারপর তাদের মা। মাথার উপর মস্ত বড় আকাশ, মৃদুমন্দ বাতাস বইছে। খাবার অর্ডার দিয়ে তারা বেশ জমিয়ে আড্ডা দেওয়া শুরু করলো। সায়ান বরাবরের মতো চুপ, সে তার ফোনে কিছু একটা করে চলেছে। বিথি আন্টি নিজেকে তরুণদের মাঝে বিশেষ উপস্থাপন করতে ব্যস্ত। কথা মূলত আহির, ঝুম ও শ্রাবণীর মাঝে চলছে। বলতে গেলে আহির আর শ্রাবণীর মাঝে কথা কাটাকাটি চলছে, আর ঝুম তাদের থামানোর চেষ্টা করছে। শ্রাবণ সেসব হা করে গিলে খাচ্ছে। সায়ান পেয়েছে বিরক্ত আহিরের কাণ্ডে, চোখ মুখ কুচকে সে একবার তাকালো হাতে পায়ে বড় হওয়া আবুলগুলোর দিকে, তারপর চোখ ফিরিয়ে ঝুমের দিকে তাকালো। মেয়েটা অন্যান্য দিনের থেকে আজ ভীষণ শান্ত। ব্যাপার কি? এমন তো হওয়ার কথা না। এখানে আসার কথা শুনে সব থেকে ঝুমি বেশি উৎসাহিত ছিল। সায়ান কপালে ভাঁজ ফেলে সামনে ঝুঁকে গেল ঝুমির দিকে। আপনি ঠিক আছেন আরিবা? শরীর খারাপ লাগছে? ঝুম অসহায়ভাবে তাকালো। তার এখানে ভালো লাগছে না, কান্না পাচ্ছে। হঠাৎ কি হচ্ছে সে নিজেও জানে না। হঠাৎ করে ঝুম কেঁদে ফেলল। বড় বড় মায়াবী চোখ দুটো থেকে ঝরঝর করে জল গড়িয়ে পড়লো। সায়নের বুক ধক করে উঠলো। কি হয়েছে এ মেয়ের? সে ব্যস্ত হয়ে পড়লো। অজান্তেই কোনো ভুল করে ফেললো না তো? ঝুম কি কষ্ট পেয়েছে তার কোনো কাজে? কি হচ্ছে পাখি, আছেন কেন? ঝুমের কান্নায় আহির আর শ্রাবণীর ঝগড়া থেমে গেল। এমন এক মুহূর্তে ঝুমের কান্নার জন্য কেউই প্রস্তুত ছিল না। সবাই ব্যস্ত হয়ে পড়লো ঝুমকে নিয়ে, কিন্তু ঝুমের কান্না থামলো না। উল্টো একের পর এক প্রশ্নে তার কান্নার বেগ বাড়ল। চিন্তায় অতিষ্ঠ সায়ান চেঁচিয়ে উঠল হঠাৎ। সমস্যা কি আপনাদের? আমি কথা বলছি তো, আর একটা শব্দ শুনতে চাই না আমি। পরপর থেকে ঝুমকে উদ্দেশ্য করে নরম অথচ ব্যাকুল গলায় বলল। কি হচ্ছে পাখি, আমাকে বলবেন না? তার কণ্ঠ ভীষণ রকম নরম। ঝুমের দুগালে হাত রেখে চোখের পানি মুছে দিল। ঝুম বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কাঁদছে। একটু আদর পাওয়ার জন্য কি? সায়ান অবাক। ঝুম বাচ্চামো করার মতো মেয়ে না, কলু সীমা অতিক্রম করে না। যতটুকু করে চার দেয়ালের মাঝে, এমন এক পাবলিক প্লেসে এভাবে কান্না করার মতো অবস্থা সে না। কি হলো ওর? ভালো লাগছে না ডক্টর। আচ্ছা, কেন ভালো লাগছে না? জানি না তো। ঝুমের উত্তরে সকলে তবদা খেয়ে গেল, কিন্তু সায়ান ধৈর্যহারা হলো না। সে আগের মতোই একইভাবে নরম ছিঁড়ে পড়ল। আচ্ছা, মন ভালো নাই লাগতে পারে, ব্যাপার না। কাঁদতে ইচ্ছে করছে, কেঁদেছেন, ভালো করেছেন। এবার বলুন, কি করলে ভালো লাগবে আপনার? ঝুম পরপর কয়েকবার নাক টানলো। এখন তার ভালো লাগছে। সে হঠাৎ হাসি দেয়। এখন ভালো লাগছে ডক্টর। মারাত্মক মুড সুইং। সায়ান ছাড়া সকলে চোখ ছানাবাড়া হয়ে গেল। মাত্রই না মেয়েটা ব্যাকুল হয়ে কাঁদলো। কি অদ্ভুত! সায়ান জহুরি নজরে ঝুমকে তাকিয়ে দেখছে বেশ কিছুক্ষণ। ভালো করে দেখে মনে হলো মেয়েটার স্বাস্থ্য কিছুদিনের থেকে অনেকটা বেড়েছে। কিছু একটা ভেবে তার কপালে চিন্তার ভাঁজ বলো। এই মেয়ে আবার কোনো অঘটন ঘটায়নি তো? মনে প্রশ্ন জাগলেও কথা বাড়ায়নি সে। যত্ন করে চোখের পানি মুছে দিল ভালো করে। ফ্রেশ হবেন? ঝুম ছকছকে দাঁত বের করে গালে টোল ফেলিয়ে মন মাতানো হাসি দিল। সায়ান বুঝি এই হাসি দেখে স্থির থাকতে পারে। তার দুনিয়া থেমে গেছে তত করে, বুক ধুকপুক ধুকপুক করছে। সায়ানের সেই অবস্থা দেখে গাল ছড়িয়ে আরো হাসলো। মজা নেওয়া হচ্ছে। কি ভয়ানক মেয়ে ভাবা যায়। ঝুম মাথা নেড়ে বুঝালো সে এখন কোথাও যেতে চায় না। কিছু সময় পূর্বে তার মন খারাপ হাওয়ায় মিলিয়ে গেছে। সে মেতে উঠেছে মন মাতানো সুরে। আড্ডা যখন জমজমাট, ঠিক তখনই দুজন ওয়েটার মিলে টেবিল ভরে খাবার পরিবেশন করলো। জমিয়ে উঠলো তাদের সময়। এই পর্যায়ে জমকে প্রাণবন্ত লাগলো খুব। সবাই খুশি মনে খেতে খেতে আড্ডা দিচ্ছিল। এমন সময় শ্রাবণী চুপ করে গেল। তার হাত থেমে আছে, চোখ ঠিক আহিরের পেছনের স্থির, খুব শান্ত ধীর নজর তার। কেউ খেয়াল না করলেও আহির করলো। সে শ্রাবণের দৃষ্টি বরাবর পিছু ফিরে দেখলো একটি ছেলে একটি মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে আছে, সম্ভবত প্রপোজ করছে। আহির আবারও শ্রাবণের দিকে তাকালো। ওই চোখে কিছু একটা ছিল হয়তো, যা আহির বুঝতে পারলো না, তবে বড্ড পরিচিত লাগলো। ততক্ষণে একে একে ঝুম, শ্রাবণ ও শ্রাবণীর মাও সেদিকে লক্ষ্য করলো। মিসেস বিথি হঠাৎ রেগে গিয়েই দাঁড়ালেন। কোনো রূপ সতর্কতা ছাড়া ছেলেটির কাছে গিয়ে ছেলেটির শার্টের কলা চেপে ধরে বসিয়ে দিলেন
এক থাপ্পড়। ছেলেটি অতর্কিত হামলায় দু কদম পিছিয়ে গেল। কিছু বলতে নিলে মিসেস বিথিকে দেখে কেমন চুপসে গেল, কিন্তু ছেলেটির সাথে মেয়েটি চুপ না, বয়সে বড় মানুষের কাঁধে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলল, এই কে আপনি? ওকে মারলেন কেন? হচ্ছে কি এখানে? প্রাইভেসি বলে কিছু নেই নাকি? ম্যানেজার ম্যানেজার কি সব মানুষকে ঢুকতে দেন আপনারা? অশিক্ষিত আনকালচারাল যত সব। মিসেস বিথিকে ধাক্কা দেওয়ার সাথে সাথে তাকে ধরে ফেলল সায়ান। মিসেস বিথি আগুন চোখে মেয়েটির দিকে চাইল। মেয়েটি সেই চোখ দেখে ভরকে গেল হয়তো। শ্রাবণী এখনো একইভাবে বসে। সে শান্ত, বড্ড শান্ত, কিন্তু শ্রাবণ শান্ত রইল না। খেতে পছন্দ করা ছেলেটি আহিরকে এসে থেকে ঝামেলা করা তো দূরে থাক, দূরের কথা বাড়তি একটা কথা বলতে দেখেনি আহির। সেই ছেলেটি মেয়েটিকে ধাক্কা মেরে ফেলে দিল। সুস্বাস্থ্যের অধিকারী শ্রাবণের ধাক্কায় মেয়েটি ছিটকে গিয়ে পড়ল নিচে। নিচে পড়তে মেয়েটি কেঁদে উঠল। মিসেস বিথির হাতে থাপ্পড় খাওয়া ছেলেটি কাছেই সে গিয়েছিল। সে গিয়ে ধরে তুলল মেয়েটিকে। রাগত স্বরে শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, শ্রাবণ, কি ধরনের অসভ্যতা এসব? ও তোমার থেকে বয়সে বড়। এতক্ষণ শান্ত নজরে শ্রাবণীর স্বপ্নে দেখছিল। এই পর্যায়ে উঠে দাঁড়ালো সে। খুব ধীর কদমে, তার নেই কোনো তাড়া, শান্ত নদীর মতন, খুব অন্যরকম একটি মানুষের মতো বলল, আমার মা তোমার ওর থেকে বয়সে অনেক বড় পাবে। তোমার ও আগে আমার মাকে ধাক্কা দিয়েছে। সেইভাবে দেখতে গেলে তোমার ও কিন্তু অশুভ্রের কাতারেই পড়ে, তাই না? পাভেল নামের ছেলেটি কথা বলল না। ব্যস্ত হয়ে মেয়েটির ব্যথা দেখতে লাগলো। শ্রাবণী দেখলো সবটা, তার মাঝে কি চলছে। কেউ কি খোঁজ রাখে? ঝুম এগিয়ে এসে শ্রাবণীকে ধরল। শ্রাবণী পাশ ফিরে চাইলো ঝুমের দিকে। উড়নচড়ি মেয়েটার চোখে এই প্রথম আহির জল দেখলো। ছলছল চোখ দুটো যেন বলছে, ঠকে গেছি আমি। তারপর আবারও চাইলো পাভেলের দিকে, যে এখনো মেয়েটিকে নিয়েই পড়ে আছে, অথচ শ্রাবণী ছাতক পাখির মতো তাকিয়ে আছে, সেই খবর তার নেই। শ্রাবণী কিছু না বললেও মিসেস বিথি চুপ নেই। প্রতারক, আমার মেয়েটাকে এতগুলো বছর মিথ্যে আশা দেখিয়ে এখন অন্য মেয়েকে বিয়ের চিন্তা করছিস? তোকে আমি ছাড়বো না, অসভ্যের জাত। আমি জানতাম তোদের জাতটাই এমন, এই জন্যই তোর সাথে শ্রাবণীর বিয়ে দিতে আমি রাজি ছিলাম না। দেখ শ্রাবণী, দেখ কার জন্য করলি এত, কার জন্য নিজের শখ আহ্লাদ নষ্ট করে নিজেকে শেষ করলি। তোকে কতবার বললাম, শুনলি না, তোর বাপটাও শোনেনি। ঠকের বাচ্চারা ঠক। মিসেস বিথির আগে কাঁপছে। তার মেয়েটির জীবন যৌবন শেষ করে এখন অন্য মেয়েকে বিয়ে করবে, আর সে তা দেখবে বসে বসে? কখনো না। এই শেষ দেখে ছাড়বে সে। শ্রাবণীর চোখে আর জল থামছে না। এভাবে প্রতারণা করা যায়? 13 বছর কি কম সময় একটা মানুষকে চেনার জন্য? পাভেলকে খুবই বিব্রত লাগলো। আশেপাশের মানুষ তাকে দেখছে যেন কোনো মজার দৃশ্য চলছে, কেউ কেউ আবার ভিডিও করছে। এখন মানুষ কারো আবেগ অনুভূতির দাম দিতে জানি কই। মশলাদার কোনো দৃশ্য পেলেই হলো বাজ বিচার না করে নিয়ে রং তামাশা শুরু করে দেয়। দেখুন মেজো কাকি, এই ব্যাপারে আমরা পরে কথা বলবো, প্লিজ সিক্রেট করবেন না। সেনপ্রিয়েট তার মেয়ের জীবনটা শেষ করে দিয়ে নাটক হচ্ছে। ভদ্রতার মুখোশ আর কতদিন? তার মেজাজ খারাপ হলো তার বলদি মেয়েটার উপর। বাপটা ছিল এক গাধা আর মেয়েটা হয়েছে বলদি। খুব মানে লাগছে এখন তোর বলদের বাচ্চা, আর আমার মেয়েটা 13 বছরের প্রেম হাওয়ায় উড়ে গেছে। এখন কচি মেয়ে পেয়ে সব ভুলে গেলি? রেগে গেল মিসেস বিথির মুখে নিয়ন্ত্রণ থাকে না। সে কি বলে হয়তো নিজেও জানে না। খোলা মনের মানুষগুলোর এই এক সমস্যা, পরবর্তীতে তারা মনেও রাখে না কিছু। মহিলা ঝরঝর করে কেঁদে ফেলল। এখন তার মেয়ের কি হবে? অপেক্ষা করতে করতে 28 বছরে পা দিল। কতবার বলেছে বিয়ে করে নিতে, শুনল না তার কথা। এই প্রতারকটার জন্য নিজেকে একটু একটু করে শেষ করেছে সে। ফিরে চাইল শ্রাবণীর চোখে, শ্রাবণীর ঠোঁটে কোণে তাচ্ছিলের হাসি, অথচ দু চোখ ভর্তি পানিতে পরিপূর্ণ। শ্রাবণী এগিয়ে এলো মিসেস বিথির কাছে। মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, কেতো না, কিছু হয়নি, আমি ঠিক আছি। কিন্তু মায়ের মন শুনলো কি তা? সে তো জানে তার মেয়ে এই ছেলেকে কত ভালোবাসে, যার জন্য নিজেকে বদলে নিয়েছে। এই ছেলে যা বলতো বোকা শ্রাবণী তাই শুনে নিত। আহারে ভালোবাসা! পাভেল এগিয়ে এসে শ্রাবণীকে তাচ্ছিল্য করে বলল, দেখছেন আপনার মেয়েকে, দেখুন একবার,
বুড়ি হয়ে গেছে, বুড়ি। আমার সাথে যায়। না আছে রূপ, না আছে স্ট্যাটাস। আমার গার্লফ্রেন্ডকে দেখুন, আর আপনার মেয়েকে দেখুন একবার। কি দিতে পারবে আপনার মেয়ে আমাকে? না সুখ, না টাকা। ওর থেকে আমার গার্লফ্রেন্ড 1000 গুণ বেটার। বড্ড নীচ শোনালো কথাগুলো। মানুষের মানসিকতা কতটা নীচ হলে এইভাবে বলতে পারে? শ্রাবণীকে এতটাই অযোগ্য? সে ঠোঁটের কোণে আলতো হাসি নিয়ে চোখের পানি মুছে নিল। পাভেলের চোখের দিকে তাকিয়ে বলল, তোমার মনে আছে আমরা যখন রিলেশনে জড়িয়েছিলাম তখন আমাদের বয়স ছিল কত? মাত্র 17 বছরের ছিলাম আমরা। আমার তখন সৌন্দর্যের অভাব ছিল না পাবেল, কিন্তু তোমার ছিল। যোগ্যতার কথা বলছো? আমার যখন ভালো ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসতো তুমি তখন বেকার ছিলে। তখন তোমারও যোগ্যতা ছিল না আমার পাশে দাঁড়ানো, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাইনি। তুমি ভয়ে যখন কেঁদে কেঁদে বলতে আমাকে ছেড়ে যাবে না তো, ব্যাকুল হয়ে যখন আমার বাবার কাছে তোমার পরিবার নিয়ে এসে বললে তুমি আমাকে চাও, আমার পরিবার রাজি ছিল না। তোমাদের স্ট্যাটাসের থেকে আমরা অনেক উপরে ছিলাম, কিন্তু আমি তোমাকে অপমান করিনি। তোমার জন্য লড়েছিলাম সেদিন আমি। মার খেয়েছি মায়ের হাতে, না খেয়ে থেকেছি তোমার জন্য। যখন টাকার অভাবে তোমার পড়া বন্ধ হয়ে যাচ্ছিল তখন সেই ছোট্ট বয়স থেকে তোমার জন্য টিউশনি করেছি। মাস শেষের টাকাগুলো তোমার হাতে তুলে দিতাম যেন তুমি ভালোভাবে থাকতে পারো। তখন তোমার পরিবার তোমার পাশে ছিল না পাবেল। তুমি বলতে তোমার সাহসী মেয়ে পছন্দ। আমি তোমার জন্য নিজেকে বদলে ফেললাম। তোমার বাইকার মেয়ে পছন্দ, আমি তোমার জন্য বাইক চালানো শিখলাম। তোমার বাঙালি মেয়ে পছন্দ না, আমি তোমার জন্য এমন হলাম। দেখো, এই আমিকে কেউ পছন্দ করে না, আমি নিজেও করি না পাবেল। তাও তোমার ভালো লাগার জন্য আমি নিজেকে প্রতিদিন নিজ হাতে শেষ করেছি। তুমি কখনো দেখেছো আমার রাত জাগা কান্না? তুমি বলতে ব্যস্ত আছি, আমি বিশ্বাস করে নিতাম। তুমি বলতে বন্ধুদের সাথে আছি, আমি বিশ্বাস করতাম। তুমি বলতে অফিসের প্রেশার, আমি তাও বিশ্বাস করতাম। সারাদিন অপেক্ষা করার পর রাতে এসে বলতে ঘুম পাচ্ছে, আমি বোকা, মেনে নিতাম। তুমি বলেছিলে এখন বিয়ে করতে চাও না, লাইফের টার্নিং পয়েন্টে কাজ করে ভালো পজিশনে যেতে হবে। দেখো, আমি অপেক্ষা করতে করতে আজ তোমার কাছে বুড়ি হয়ে গেলাম। এটাকেই বুঝি ভালোবাসা বলে পাবেল? শুনেছি দূরত্ব নাকি গুরুত্ব বাড়ায়। আমি তো দূরত্ব বাড়িয়েও দেখলাম। কি জেনেছি জানো? আমি আসলে দূরেই ছিলাম। আমি তোমার প্রতি কোনো অভিযোগ নেই পাবেল, যা আছে সবটা নিজের প্রতি। আমি অন্ধের মতো ভালোবেসেছিলাম তোমাকে, অন্যায় করেছি। নিজেকে ভালো না বেসে আমি পাপ করেছি। তার থেকে বড় পাপ করেছি তোমার জন্য নিজেকে বদলে। এবার থেকে আর পাপ করব না পাবেল। আমি নিজেকে ভালোবাসবো, খুব ভালোবাসবো, দেখো। আর হ্যাঁ, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ভালো থেকো, দোয়া রইল। শ্রাবণী ঘুরে মিসেস প্রীতিকে জড়িয়ে ধরে। আমাকে ক্ষমা করে দিও মা, বোকা ছিলাম, তাই তোমার কথা শুনিনি। ক্ষমা করবে না আমাকে? মিসেস বিথি দু হাতের মাঝে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তুই কোনো অন্যায় করিসনি শ্রাবণী। আমার মেয়ের সব থেকে ভালো মেয়ে, যে তোর সততার মূল্য না দিয়ে তোকে ঠকিয়েছে, সে একদিন বুঝবে। তোর মূল্য আজ না হয় কাল বুঝবে। শ্রাবণীর ঠোঁট এলিয়ে নরম অথচ চমৎকার হাসি দিল। সেই হাসি আহির আজ প্রথম দেখলো। আজ মেয়েটাকে বিরক্তিকর লাগছে না, অসাধারণ লাগছে। আজ আর উচ্ছৃঙ্খল লাগছে না, কেমন যেন নরম এক নারী সুলভ ভাব ফুটে উঠেছে। শ্রাবণী সকলের উদ্দেশ্যে বলল, আজকের সন্ধ্যা আমার জন্য নষ্ট হলো, সরি। ফেরা যাক এবার। কেউ কথা বলল, নিঃশব্দে এগিয়ে চলো। শ্রাবণী তার অতীত পিছিয়ে ফেলে এগিয়ে গেল নতুন এক শুরুর পথে। বাড়ি ফেরার পর শ্রাবণী একটা কথাও বলেনি কারোর সাথে, এমনকি গাড়িতেও টু শব্দ করেনি। মেয়েটা খাচ্ছেও না। ওদিকে মেয়ের চিন্তায় মিসেস বিথির প্রেশার ফল করেছে। সায়ান তাকে প্রয়োজনীয় ওষুধ দিয়েছে। সে আপাতত ঘুমে। বাড়ির পরিবেশ ভীষণ রকম শান্ত। কারো রাতে ভালোভাবে আর খাওয়া হয়নি। শ্রাবণও খাওয়ার জন্য আজ বায়না করেনি। স্থূল দেহের অধিকারী ছেলেটা অত্যন্ত বুদ্ধিসম্পন্ন। বোনের পরিণতিতে শ্রাবণও নিশ্চুপ হয়ে গেছে। আহির ওকে সাথে করে নিজের ঘরে নিয়ে গেল। আপাতত ছেলেটাকে সাথে রাখা উচিত
হবে বলেই মনে হলো তার। ঝুম বেশ কিছুক্ষণ শ্রাবণীর সাথে ছিল তার ঘরে। মেয়েটা শান্ত হয়ে আছে, নিত্যদিনের মতো নিজস্ব কাজ করে যাচ্ছে মন দিয়ে, আবার কখনো ঝুমের সাথে কথা বলে যাচ্ছে হেসে হেসে। ঝুম নির্বাক চোখে সবটা দেখলো। শ্রাবণী যে নিজেকে সকলের কাছে শক্ত প্রমাণ করতে চাইছে তা বেশ বুঝলো। শ্রাবণী ব্যস্ত ব্যস্ত পায়ে এদিক থেকে ওদিক যাচ্ছে। ঝুম বেডরুম সাইডে বসেছিল এতক্ষণ। সে শ্রাবণীর হাত ধরে পাশে বসালো তার। শ্রাবণী চোখে চোখ মিলালো না, অপ্রস্তুত হেসে নিজেকে লুকাতে চাইল। ঝুম আচমকা জড়িয়ে ধরলো শ্রাবণীকে খুব শক্ত করে। চোখ বন্ধ করে শ্রাবণী কানের কাছে মুখ নিয়ে অস্পষ্ট সরে পড়ল। তুমি এখন কাঁদতে পারো আপু, কেউ দেখছে না। কথাটায় কি ছিল কে জানে। শ্রাবণী হঠাৎ ঝুমকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। বাঁধ ভাঙা নদীর মতন চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে কাকে বলবে এই কষ্ট? তার এত স্বাদের ভালোবাসা আজ অন্য কারোর নামে? হায় আল্লাহ, কি হয়ে গেল তার সাথে? এতগুলো বছর আবেগ অনুভূতি কি তাহলে মিথ্যে ছিল? সৌন্দর্যের কাছে তার নিঃস্বার্থ ভালোবাসা আজ হেরে গেল ওই মানুষটার জন্য। সে কি না করেছে, অথচ সেই মানুষটা তাকে দিনের পর দিন ঠকিয়ে গেল। তার বিশ্বাস ভালোবাসাকে সকলের সামনে অপমান করল। আচ্ছা, যারা আমাদের হবে না তারা কেন আমাদের জীবনে আসে, ভালোবাসা শেখায়? দূরেই যখন যাবে তাহলে কাছে এসে মায়া বাড়ায় কেন? এখন সে কিভাবে সব ভুলে থাকবে, কিভাবে মেনে নিবে ওই মানুষটা আর তার নেই? তার সাথেই কেন হলো এমন? শ্রাবণী শব্দ করে কেঁদে ফেলল। এত কষ্ট নিতে পারছে না শ্রাবণী, তার মরে যেতে ইচ্ছে করছে। এই দুনিয়া বিষাক্ত, কারণ নিঃস্বার্থ ত্যাগের মূল্য দিতে জানে না। শ্রাবণীর এই আহাজারি দরজার ওপাশে দাঁড়ানো আহিরের কানে পৌঁছালো। সে মূলত শ্রাবণীর অবস্থা দেখতে এসেছিল, কিন্তু ঝুমকে দেখে আর যাওয়া প্রয়োজন মনে করেনি। দরজাটা আলতো হাতে চাপিয়ে নিজ ঘরের দিকে পা বাড়ালো। বিছানায় শ্রাবণ নির্দয় আচ্ছাদিত। আহির সেদিকে একবার তাকে পা বাড়লো বারান্দার দিকে। বারান্দার দরজাটা আলতো করে চাপিয়ে দেয়াল ঘেঁষে বসে পড়ল। সেও কি পাবেলের মতো ঠকায়নি? আর তার আর পাবেলের মাঝে কি খুব একটা পার্থক্য আদতে আছে? যারাও কি শ্রাবণীর মতন এভাবে বুক ফাটা আর্তনাদ করতো? পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই? তাহলে তার চোখ দিয়ে কেন আজও জল পড়ে? সে অন্যায় করে ছিল যারার সাথে, হয়তো পাবেলের মতো করে, কিন্তু তার একাংশ হলেও তো করেছিল। আকাশ পানে তাকিয়ে অপরাধ বোধে নুইয়ে থাকা সুদর্শন পুরুষটি আজ কাঁদলো তার অসমাপ্ত ভালোবাসার জন্য, কাঁদলো এক হতভাগী নারীর কষ্টের জন্য। শ্রাবণী থামলো অনেক কষ্টে। অনেকটা সময় পর সে নেতিয়ে গেছে এক প্রকার। সে এই দোষী মেয়েটাও সে মানুষ, আর কত সইবেছে শুরু থেকে আজ পর্যন্ত। মেয়েটা শুধু দুঃখের সাগরে নিজেকে স্বেচ্ছায় ডুবিয়ে গেল। কোনোরূপ অভিযোগ ছাড়া সে এবার মুক্ত, আর কোনো তার দায় নেই। ঝুম শ্রাবণীকে ধরে শুয়ে দিল, খুব যত্ন করে মাথায় হাত বুলিয়ে দিল, ঠিক যেমনটা শ্রাবণী তার মাথায় হাত বুলিয়ে বুকে আগলে রাখতো যখন তার আমার কথা মনে পড়তো। তখন শুরুর দিকে যখন ঢাকা এলো, তখন তো এই উড়নচুটি মেয়েটাই ছিল তাকে আগলে রাখার জন্য। বড় বোন নাকি মায়ের মতো হয়? শ্রাবণীর সাথে তার রক্তের সম্পর্ক না থাকলেও মেয়েটা তাকে মায়ের মতো আগলে নিয়েছিল। কতদিন তার প্যানিক অ্যাটাকের জন্য জ্বরে ভুগেছে। তখন শ্রাবণী তার মাথার কাছে বসে যত্ন করত। সেই শ্রাবণীর থেকে এই শ্রাবণীর পথটা অনেক করুণ ছিল। সে দেখেছে শ্রাবণীর রাত জাগা কান্না, শ্রাবণীর অপেক্ষা, অথচ দিন শেষে মেয়েটা কি পেল? শূন্যতা। এর যোগ্য ছিল কি শ্রাবণী? ঝুম বসে রইল ততক্ষণ যতক্ষণ শ্রাবণী না ঘুমালো। যে মেয়েটাকে একদিন শ্রাবণী বাচ্চাদের মতো আগলে নিয়েছিল, আজ সেই মেয়েটা শ্রাবণীকে বাচ্চাদের মতো আগলে রাখলো। নিয়তি আমাদের কোথা থেকে কোথায় নিয়ে যায়, তাই না? শ্যান শুয়ে শুয়ে খুব মনোযোগের সাথে ফোনে কিছু দেখে চলেছে। আচমকা ধুম করে তার ওপর কিছু পড়ল। পেট বুক জুড়ে ভারী কিছু পড়ায় প্রস্তুতি ছিল না সে, যার দরুন ব্যথাও পেল বেশ। ফোনটি ছিটকে পড়লো পাশে। চোখ মুখ কুচকে দেখতে পেল ঝুমকে। রাত তখন 2টার বেশি। এখন তার আসার সময় হলো, যদিও সে বিশেষ একটা কিছু বলল না, কারণ সময় পরিস্থিতি এখন ঠিক নেই।
নয়তো এতক্ষণ তাকে ছেড়ে দেখার মজা সে ঠিকই বুঝিয়ে দিতেই পাহাচি মেয়েকে। ঝুম ওভাবে পড়ে রইল নড়চড়বিহীন। সাইয়ান নরম শরীরটা আদুরে ভঙ্গিতে দুহাতে জড়িয়ে আরও একটু ভালোভাবে আগলে নিল। সে বুঝলো ঝুমের মন খারাপ, এটাই স্বাভাবিক। শ্রাবণীকে সে বিশেষ পছন্দ করে না, না করার যথেষ্ট কারণ আছে। না সে আহিরের মতো শ্রাবণীর পোশাক কিংবা চালচলনের জন্য অপছন্দ করে, না করে এমনও নয়। তার সমস্যা মেয়েটা সবসময় তার বউকে নিয়ে টানাটানি লাগায়, যা ভীষণ বিরক্তিকর লাগে সায়ানের কাছে। কিন্তু অপছন্দের সেই মেয়েটি জন্যই আজ সায়ানেরও খারাপ লেগেছে। প্রতিটি মানুষ ভালোবাসার যোগ্য, সেখানে তো মেয়েটি এত কিছুর পর ঠকে গেল। সায়ান ঝুমের মাথায় হাত বুলিয়ে দিল যত্ন করে, সময় দিল ওকে শান্ত হওয়ার। কি অবস্থা এখন ওনার? ঝুম একইভাবে পড়ে রইল, তার চোখে পানি। সে বুঝতে দিল না সায়ানকে। ঘুমাচ্ছে, প্রচুর কেঁদেছে। সায়ান বুঝতে পারলো তার বোকা কাঁদছে, তবুও তারা দেখালো না। কাঁদে না, দেখি ভালোভাবে শুয়ে পড়ুন, পেটে চাপ লাগছে আপনার। সায়ান চিন্তিত, তার হাত ঝুমের পেঁচে। ঝুম একটু নড়ে পেটের উপর কম চাপ দিয়ে শুয়ে রইল। ভালো মানুষগুলোর সাথে এমন কেন হয় ডক্টর? সায়ান গভীর এক নিঃশ্বাস নিল, ঝুমকে বোঝানোর মতো করে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের খুব ভালোবাসে তাদের পরীক্ষা করেন নানানভাবে, বিভিন্ন বিপদে ফেলে তাদের ধৈর্যের পরিচয় নেন। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কতটা বিশ্বাসী সেটা দেখেন। এটা আমাদের প্রতি তার ভালোবাসা আরিবা। আমাদের প্রতিনিয়ত তার উপর বিশ্বাস রেখে ধৈর্য ধরা উচিত। নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী, তাই না? আপনি কাঁদবেন না, আপনাকে কাঁদলে পচা লাগে, জানেন তো। আপনার কান্না আমার ভালো লাগে না। ঝুম মাথা তুলে চাইলো এবার। ছোট্ট শরীরটা তখনও সায়ানের বাহুডোরে, সায়ানের চোখে চোখ রেখে অবুঝ গলায় প্রশ্ন করলাম, পচা লাগে? সায়ান শব্দ করে হেসে ফেল ঝুমের বাচ্চা মধ্যে। মুখের উপর ঝুঁকে আসা কিছু চুল ডানাতে সরিয়ে কানের পিঠে গুজে দিতে দিতে বলল, হ্যাঁ খুব। তারপর মাথাটা এগিয়ে ঝুমের নাকে নিজের নাক লাগিয়ে মোহনীয় গলায় বলল, এতটাই যে মাঝে মাঝে ইচ্ছা করে খেয়ে ফেলে। ঝুম সায়ানের সাথে আরো একটু ঘনিষ্ঠ হয়ে চোখ বুজে ফেলল। এই মানুষটা তার একান্ত আপন, তার সব কষ্টের প্রতিকার। এই মানুষটাকে ছাড়া সে বাঁচবে না। শ্রাবণীর সাথে যা হলো তা যদি তার সাথেও হয়, সে কি পারবে নিজেকে সামলে নিতে? সায়ানকে অন্য কারো সাথে দেখতে কি পারবে? কখনো না। ঝুম সায়ানের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। তার শরীর মৃদু কাঁপছে, যা স্পষ্ট সায়ান অনুভব করতে পারল। কি হয়েছে আরিবা? ডক্টর, হ্যাঁ পাখি, এই তো আমি, বলুন শুনছি। আপনি আমাকে ছেড়ে যাবেন না তো কখনো? প্রাণ থাকতে না আপনাকে ছেড়ে আমি কোথায় যাবো পাখি? আমার শুরু আপনাতে, শেষও আপনাতে। ডক্টর, আমরা কাল এখানে থেকে যাই, কাল বাদে পরশু না হয় গ্রামের বাড়ি যাব। আচ্ছা, আপনি যা বলবেন তাই হবে, শান্ত হন আপনি। শান্ত হলো ঝুম। তারা দীর্ঘক্ষণ কেউ কথা বলল না। অনেকটা সময় পর সায়ান ইতস্তত করে বলল, আরিবা, আপনি সুস্থ আছেন? মানে কোনো রকম অস্বাভাবিক কোনো লক্ষণ খেয়াল করেছেন? মেইলি কোনো কিছু যে আপনি বলতে পারছেন না আমাকে? এমন কিছু কি আছে? সায়ানের কণ্ঠ অস্বাভাবিকভাবে কম্পিত। সে নিজের ভয়টা ঝুমকে দেখাতে চাচ্ছে না। কথাগুলো যে কিভাবে যে বললো তা কাউকে বুঝতেই পারবে না, অথচ তাকে অবাক করে দিয়ে ঝুম উত্তর করলো না। সায়ান বার দিয়ে ডেকেও যখন সাড়া পেল না, তখন মাথা তুলে চাইলো ঝুমের দিকে। দেখতে পেল মেয়েটা বাচ্চাদের মতো ঠোঁট ফুলে তার উপর শরীরে ভার ছেড়ে ঘুমিয়ে আছে। ফুস করে নিঃশ্বাস ফেলে বালিশে মাথা রাখলো সায়ান। এক হাতে ঝুমকে আগলে নিয়ে অন্য হাতে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সে যা ভাবছে এমন কিছু যেন না হয়। ঝুম এখনো সম্পূর্ণ সুস্থ নয়। এই মেয়েকে নিয়ে চিন্তার শেষ নেই। এখন এই শরীরে অন্য কারো আগমন ঘটলে সে চিন্তায় এবার সত্যি হার্ট অ্যাটাকই করে বসবে। মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে সায়ান সেই রাতে আর ঘুমাতেই পারল না। ভোরবেলা আজানের শব্দে সে ঝুমকে সুন্দর করে বেডে শুইয়ে দিয়ে নামাজ পড়ে নিল। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা কাছে সেজদায় ঝুমের সুস্থতা কামনা করলো। তারপর বেডে এসে ঝুমকে বুকের মাঝে আগলে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো।
নাস্তার টেবিলে শ্রাবণী ছাড়া প্রত্যেকে উপস্থিত রয়েছে। মিসেস বিথির অসুস্থতার আজ নাস্তার ঝুম তৈরি করেছে। গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজা, চাটনি আর এক খণ্ড লেবু। যেন অমৃত লাগে শ্রাবণীর নিকট, অথচ সেই অমৃত আজ শ্রাবণীর পেটে যেতে চাইছে না, জোর করে খাওয়ার চেষ্টা করছে। মিসেস বিথিরও একই অবস্থা। সকলে খাবার সামনে রেখে নীরব খাওয়ায় চেষ্টা করে যাচ্ছে। শ্রাবণীকে ডেকে আনার সাহস কেউ আর করলোও না, কিন্তু মনে মনে হয়তো অপেক্ষায় আছে। মিসেস বিথি চাতক পাখির মতো মেয়ের রুমে দরজার পানে তাকিয়ে। মায়ের মন মেয়ের জন্য ভীষণ কাছে। তার অপেক্ষার অবসান ঘটিয়ে মিনিট দুয়ের মাঝে খট করে শ্রাবণীর রুমের দরজাটাই খুলে গেল। পরনে সাদা চুড়িদার, বুকের উপর শালীনভাবে ওড়না জড়ানো, ছোট কাটা চুলগুলো গুছিয়ে পনি টেইল করে রেখেছে। তারপরও কিছু সংখ্যক চুল বাঁধন ছেড়ে মুখের উপর এলোমেলো ভাবে উড়ে বেড়াচ্ছে। মিসেস বিথির চোখে পানি চলে এলো, অথচ ঠোঁটে তার মিষ্টি হাসির বিচরণ। তার মেয়েটাকে আগের মতো লাগছে, সেই মিষ্টি মেয়েটা যাকে সে আজ কতগুলো বছর ধরে খুঁজে চলেছে। আজ তার সেই মেয়েটা ফিরে এসেছে। শ্রাবণী নিজে ফিরে পেয়েছে। আনন্দে আত্মহারা সে কেঁদে ফেলল। শ্রাবণী মার বাচ্চামো কান্নায় চোট এলিয়ে হাসল। মৃদু পায়ের ভরে হেঁটে এলো সকলের নিকট। তার প্রতিটি পদকে বুঝিয়ে দিল সে নরম নয়, তাকে ভেঙে দেওয়া এত সহজ নয়। এ এক নতুন শ্রাবণী, যার চলন বলন নারীসুলভ বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছে, ইস্পাত সম ব্যক্তিত্ব তুলে ধরেছে। কাছো কেন মা? মিসেস বিথি মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। শ্রাবণীর মুখে মাথায় হাত বুলিয়ে বলল, আমার মা, আমার সোনা মা, তুই আর নিজেকে কষ্ট পেতে দিবি না। কাউকে দরকার নেই, আমি আছি তোর সাথে। শ্রাবণী মনোমুগ্ধকর হাসি দিল। এমন মা কয়জন পায়? সে তো ভীষণ রকম ভাগ্যবতী। আল্লাহ তাকে মমতাময়ী এক মা দিয়েছে, আর কিছুর প্রয়োজন কি আছে? আমি আর কখনো নিজেকে কষ্ট দিব না মা। আজ থেকে আমি মুক্ত। এবার থেকে আমি নিজের জন্য বাঁচবো, তোমাদের জন্য বাঁচবো, প্রাণ খুলে বাঁচবো মা, নিজের মতো করে বাঁচবো। শ্যান নীরবে হাসল। তার হাসি এতটা অস্পষ্ট ছিল যে কেউ তা দেখতেই পেল না। আজ ভোরে নামাজ পড়ে সে রুম থেকে খাবার ঘরে গিয়েছিল পানি খেতে। তখন সে শ্রাবণীর রুমে আলো জ্বলতে দেখে কৌতূহলের বসে সেদিকে পা বাড়িয়েছে। দরজার কাছে দাঁড়িয়ে যা দেখেছিল তাতে তার অত্যাধিক রাগ হয়। শ্রাবণী ডান হাতে ছুরি নিয়ে বাম হাতে নার্ভের কাছে গিয়ে ধরে আছে। দূর থেকে সায়ান লক্ষ্য করলো শ্রাবণীর হাত অত্যাধিক কম্পিত। বুঝতে একদম দেরি হলো না শ্রাবণীর কি হয়েছে। মূলত এমন সব সিচুয়েশনে মানুষ নিজের উপর আশাই হারিয়ে ফেলে, ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, ইমান দুর্বল হয়ে পড়ে, যার সুযোগ শয়তান ভালোভাবে কাজে লাগায়। কুপ্ররোচনায় বিভ্রান্ত করে, ভুল পদক্ষেপ নিতে বাধ্য করে। অনেক শয়তানের ফাঁদে পা দিয়ে অকালে জীবনও হারায় অনেকে, আর ঠিকানা হয় জাহান্নামে। এরকম অনেক কেস হ্যান্ডেল করেছে। তাই শ্রাবণী ব্যাপারটা তাকে বিচলিত করলো না, অথচ অন্য কেউ হলে চিৎকার চেঁচামেচি করতো। এসব সময় থাকা ব্যক্তি আরও বেশি ভয় পেয়ে যায়। ফলস্বরূপ অঘটন ঘটতে সময় লাগে না। আর শ্রাবণী দেখে মনে হচ্ছে সে নিজের প্রাণ নেওয়ার মতো এত বড় স্টেপ নিতে পারবে। তাই সে দরজার কাছে দাঁড়িয়ে দেখলো শ্রাবণীকে, বাধা দিল না, অপেক্ষা করলো শ্রাবণী নিজেকে সামলে নেয়। শায়নের বিশ্বাসকে জিতে দিয়ে শ্রাবণী ছুরিটা নিচেই ফেলে দিয়ে দুই হাত মুখে চেপে হু হু করে কেঁদে ফেললো। এইবার শায়ন কথা বল, অথচ জায়গা থেকে নড়ল না। ভুল থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত, আর একটু ভুল করে না। ভুলকে বারবার রিপিট করে অন্যায় বলে। আপনি বুদ্ধিমতী মেয়ে, আমার মনে হয় আপনাকে বেশি কিছু বলার প্রয়োজন নেই। শুধু বলবো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মায়ের কথা একবার হলে স্মরণে রাখবেন। তার সন্তান হয়ে এইভাবে হেরে গেলে তাকে অসম্মান করা হবে। আমার কথা বুঝে থাকলে ওই জিনিসটা যেখান থেকে এনেছেন সেখানে ডেকে ফ্রেশ হয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুদ্ধ যাওয়ার সুযোগ দিন। তার কাছে ক্ষমা চেয়ে নিজের জীবনকে আরও একবার সুযোগ দিয়ে দেখবেন। আসি। সে দাঁড়ালো না আর। ঝুমকে একা রেখে এসেছে সে। শ্রাবণীকে নিয়ে আর চিন্তা নেই। সে যতটা মেয়েটিকে চিনেছে তাতে হলফ করে বলতে পারে খারাপ কিছু ঘটবে না। যা করছিল শয়তানের প্ররোচনা করেই করেছে। এটা প্রতিটি ভাঙা মানুষ করেই থাকে, কিন্তু এখন ভয় নেই। বাকিটা শ্রাবণী নিজেই সামনে নেবে।
হলো তাই। শ্রাবণী নিজেকে সামনে নিয়েছে, বেশ ভালোভাবেই সামনে নিয়েছে। শায়নের কথা মতো নামাজ পড়েছে সে। ফজরের নামাজ শেষে সে দীর্ঘক্ষণ নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে মাথা ঠুকে কেঁদেছে। তারপর থেকে মনে ভীষণ শান্তি কাজ করছে, তা বলার মতো নয়। আহির বেশ অনেকক্ষণ থেকে শ্রাবণীকে আর চোখে দেখে চলেছে। এয়ারপোর্টের সামনে দেখা প্রথম দিনের সেই বিরক্তিকর উচ্ছৃঙ্খল মেয়েটির সাথে আজকের এই মেয়ে, এই ভেঙে নতুন করে গড়ে ওঠা মেয়েটা বিস্তর তফাৎ। শ্রাবণী লক্ষ্য করলো আহিরের দৃষ্টি সেই আগের মতো চটপটে দাপুটে স্বরে নয়, বরং ভীষণ নরম সুরে আহিরকে উদ্দেশ্য করে বললাম, কি এখনো কি উশৃঙ্খল লাগছে? আহির লজ্জা পেল খুব। এমনিতেই কাল থেকে মেয়েটার সাথে পূর্বের করা ব্যবহারের জন্য খুব অপরাধবোধ ভুগেছিল সে। এখন আবার এই মেয়ে তাকে খোঁচা মেরে কথা বলছে, তাও দেখো ভদ্র ভাষায় ট্রিগার করে করা যাকে বলে। সে উত্তর দিল না, অথচ তার চোখে লজ্জা, অনুশোচনা, অপরাধবোধ স্পষ্ট। শ্রাবণী হাসল শুধু। যে নিজের কর্মের জন্য অনুতপ্ত তাকে শাস্তি দেওয়ার দরকার পড়ে না। ক্ষমা মহৎ গুণ। সে প্রত্যেকটি মানুষকে ক্ষমা করে দিল যারা তাকে কষ্ট দিয়েছে, ঠকিয়েছে, না জেনে খারাপ বলেছে সবাইকে। গতকালে ঝড়ের পর কারো মন ঠিক ছিল না। সেই থেকে না খাওয়া প্রত্যেকে। শ্রাবণী জানে তার জন্য সকলের মন খারাপ, তাই কথা ভালো না। চেয়ার টেনে বসে গেল। পূর্বের তুলনায় টেবিল এখন সক্রিয়। সব থেকে মিসেস বিথিকে প্রাণোচ্ছ্বাস লাগছে। সে সকলকে এইটা সেটা তুলে দিচ্ছে। হঠাৎ করে যেন খাওয়ার রুচি বেড়ে গেল দ্বিগুণ। খিদে মাথা চারা দিয়ে উঠেছে রীতিমতো। সকলে খেলো, ঝুমের মাঝে বিশেষ আগ্রহ দেখা গেল না। তার খেতে ভালো লাগছে না এসব। অল্প একটু খাবার প্লেটে নিয়ে নাড়াচাড়া করে যাচ্ছে। অন্য সময় হলে সায়ান বকা দিত, তারপর জোর করে খাওয়াতো, কিন্তু আজ সে কিছুই বলো না। আগে ঝুমের সাথে কথা বলা দরকার। বেরোচ্ছি কখন আমরা? আকস্মাৎ আহিরের প্রশ্নে ধ্যান ভঙ্গ হলো সকলে। সায়ান ঝুমের পানে তাকিয়েছিল। আহিরের প্রশ্নে ঝুম মুখ তুলে চাইল সায়ানের দিকে। মুহূর্তে চোখে চোখ মিলিত হলো দুজনের। ঝুমকে ক্লান্ত লাগছে খুব, হয়তো ঘুম সম্পূর্ণ হয়নি। সায়ান চোখ নামিয়ে আবারও খাওয়ায় মন দিল। আগামীকাল যাব। হাত থেমে গেল আহিরের। চোখ তুলে তাকালো সায়ানের দিকে। সায়ান ইশারায় ঝুমকে দেখালো। তারপর দুই ভাইয়ের মাঝে চোখে চোখে কি কথা হলো কে জানে। আহির কথা বাড়লো না আর। সেদিন তারা শ্রাবণীকে নিয়ে সারাদিন জমি আড্ডা দিল। হাসি আনন্দে ভাটা পড়লো ঝুমের শরীর কাঁপিয়ে জ্বরে। সারাদিন হাসি খুশি থাকা মেয়েটা হঠাৎ করে সন্ধ্যার পর অসুস্থ হয়ে পড়ল। কোনোরূপ আগাম বার্তা ছাড়া এই জ্বর। ঝুম একদম নিতে পড়ল। সায়ান অসহায়ের মতো তাকে। তার মতো শক্তপোক্ত পুরুষ এই মেয়েটি একমাত্র দুর্বলতা। চোখ জোড়া লাল হয়ে আছে, শুধু পারছে না কেঁদে দিতে। দুনিয়ার সব কষ্ট সয়ে যাওয়া মেয়েটা জ্বরের কাছে হেরে যায়। জ্বরে হলে মাথা তুলে দাঁড়াতে পারে না। খাওয়া দাওয়া সব বন্ধ করে অলসতার দাস হয়ে যায়। ডাক্তার হওয়ার খাতিরে প্রয়োজনীয় মেডিকেল কিট সে নিজের সাথেই রাখে সর্বদা। তাছাড়া সে ভেবেই ছিল আহির বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারবে না, ফলস্বরূপ কোনো না কোনো অসুস্থতাকে কাবু করে ফেলবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে আহির দিব্যি ঘুরে বেড়াচ্ছে। মাঝ থেকে তার নরম বউটা অসুস্থ হয়ে পড়ল। এইটা কোনো কথা? এই মেয়ে রীতিমতো তাকে অত্যাচারই করে যাচ্ছে সে শুরু থেকে। কবে না জানি এর জন্য আবার হসপিটালে যেতে হয় তাকে। চিকিৎসা সকল কিছু থাকার পরও ঝুমের জ্বরে কঠিনভাবে ভুগছে। শায়নকে হাত পা গুটিয়ে বসে থাকতে দেখে আহির এক চোট বুকেই দিল। তারপরে শায়নের ভাবাবে ঘটল না। সে গভীর চিন্তায় আছে। ঝুমের কন্ডিশন না বুঝে এখন কোনো মেডিসিন দেওয়া ঠিক হবে না, তাই বার কয়েক ঝুমকে ডাকলো শায়ান। কিন্তু ঝুম প্রচণ্ড জ্বরে হুশ খুইয়ে বিছানা নিয়েছে। শায়ান একবার ভাবলো হসপিটালে নিয়ে প্রয়োজনীয় চেক আপ করিয়ে আনবে, তারপর কি একটা ভেবে নিজেকে সামলে নিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে আনার চেষ্টায় চলছে বর্তমানে। রাত যত বাড়ো ঝুমের জ্বর ততই বাড়তে রইল। রাত প্রায় 1টা পর্যন্ত ঝুমের চিন্তায় কেউ ঘুমোতেই পারল না। পরবর্তীতে শায়ন সকলকে আশ্বাস দিল যে এখন ঝুম একটা ভালো আছে, তাই ঘুমাতে যেতে পারে সবাই। সকলে তার কথা মেনেও নিল। আহির নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। তাদেরকে শায়ন ভেসে বিরক্ত হলো। শ্রাবণী পাশে দাঁড়িয়ে স্বপ্নে দেখছিল এরা দুই ভাই যেন ঝুমকে চোখে হারায়। বোঝার বাকি নেই, তবে বিষয়টা তার কাছে বেশ ভালো লেগেছে। পরিবারহীন মেয়েটাকে ভালোবাসার জন্য
এখন কিছু মানুষ তো রয়েছে, সে নিশ্চিন্ত। সায়ান হয়তো কিছু বলতে চাইলো কিন্তু বলতে পারলো না। তার আগেই আহির গটগটিয়ে বেরিয়ে গেল। শ্রাবণীও দাঁড়ালো না, সেও পা বাড়িয়ে ছাদের দিকে গেল। এখন কিছুটা সময় তার নিজেকে দিতে হবে। যতই সে নিজেকে সামলে নিক, কষ্ট ঠিকই হচ্ছে। চাইলেও লুকাতে পারবে না এখন। আজ আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। ঝলমলে রূপ কাউকে কি মুগ্ধ করতে চাইছে সে। তারায় তারায় ভরা আকাশটাকে খুব আপন লাগছে এই শ্রাবণের। মৃদু মন্দ বাতাসে মুখরিত চারিপাশ। আজ আর সে একদম কিনারায় গিয়ে বসল না, বরং ছাদের রেলিং এর সাথে পিঠ ছেঁকে নিচেই বসে পড়লো, চোখটা বন্ধ করে গুনগুনিয়ে উঠল হঠাৎ। কি এক ঝড় সেজে থামবে কবে, আমি সারাদিন বসে জানালায় যোগ বিয়োগ করে আর কি হবে, যদি ভাগ করে সুখে থাকা যায়। থেকে যাও না, কেন যাও না, বলে গেলে কি এসে যায়। ফিরে যাও না, কেন যাও না, না বেশি দেরি হয়ে যায়। ধপ করে পাশে শব্দ হয়, শ্রাবণী চোখ খুলে চাইল। দেখলো তার মতোই আহিরও করে দেওয়াল ঘেঁষে বসে আছে। তবুও বিশেষ আগ্রহ দেখালো না। আহির এক পলক শ্রাবণীকে দেখে মাথা তুলে আকাশ দেখতে দেখতে বলল। মন খারাপ? অপর পাশ থেকে শুধু দীর্ঘশ্বাসের শব্দ ফিরে এলাম। কিছু কিছু জিনিস আমাদের হয় না, তাই তাদের মনের এক কোণে রেখে সামনে আগানোটাই উত্তম। যদি আমাদের নাই হবে তাহলে আমাদের জীবনে আসে কেন? মাঝে মাঝে তারা আমাদের বাস্তবতা শেখাতে আসে। কিন্তু বড্ড কষ্ট হয় যে। ইস, কি বেদনাদায়ক সুর। না পাওয়ার কষ্টের থেকে কি কিছু আছে জীবনে? আহিরের তো জানা নেই। সে শ্রাবণীর অশ্রুসিক্ত নয়নে তাকে বলল। কাউকে চেয়ে না পেলে কষ্ট হয়, কিন্তু পেয়েও হারিয়ে ফেলাটা জীবনটাকে নিঃশেষ করে দেয়। আমরা যাকে চাই তারা আমাদের চাই না, এই সত্যটা মেনে নেওয়ার মতো শক্তি দিয়ে কেন আল্লাহ আমাদের পাঠালো না? জানি না। এরপর আর একটি কথাও তাদের মাঝে হলো না। অথচ দূরত্ব রেখে পাশাপাশি বসা দুটি মানুষ ঠিকই বুঝতে পারলো তারা হেরে গেছে, ভালোবাসার কাছে হেরে গেছে। 6 সিটের বড় একটি গাড়ি নিয়ে ঝুম তার বাবার বাড়ি যাচ্ছে। যদিও খুব ভালো স্মৃতি তার নেই সেই বাড়ি নিয়ে, তবুও সেখানে ঝুম ও তার আম্মার কত মধুর স্মৃতি কাটিয়েছে, যেসব তার আজও মনে পড়ে। সকাল হতে ঝুম আসার জন্য বায়না করলো। সায়ান চেয়েছিল ঝুম সুস্থ হলে যাবে, কিন্তু মেয়েটা শুনলো কই। গাল ফুলিয়ে একেবারে অভিমানী কুমারী সেজেছিল। শুধু কি তাই, আসার সময় শ্রাবণীকে দৌড়ে বেঁধে নিয়ে এসেছে সাথে করে। মিসেস বিধিও অমত করেনি। মেয়েটি কিছুদিন ঘুরে ফিরে এলে ভালো লাগবে ভেবেই নিজেই ব্যাগপত্র গুছিয়ে নিলেন। ঝুম সায়ানের বাহুডোরে আবদ্ধ। মেয়েটি আবার অসুস্থ হয়ে পড়েছে। কতবার করে বলল আজ যেতে হবে না, শুনলই না। এখন কষ্ট কার হচ্ছেটা শুনি। টানা 7 ঘন্টা জার্নি করে গাড়ি এসে থামলো একটি পাকা একতলা বাড়ির সামনে। ঝুম এতক্ষণে নিধি পড়েছে। রাস্তা দুবার বমিও করে ভাসিয়ে দিয়েছে মেয়েটা। সেই থেকে সায়ান রেগে কথা বলছে না ওর সাথে। একটা কথা বললে যদি শুনতে চায় মেয়েটা। আগে তাও ভালো ছিল, নিজের ভালো খারাপ বুঝতো, এখন একদম মাথায় উঠে গেছে। রাগ যে চেপে বসেছে। ঝুম ভয় একবারই কথা বলল না। একে একে গাড়ি থেকে নেমে দাঁড়ালো সকলে। সায়ান ঝুমকে আগলে পা বাড়লো বাড়ির অভিমুখে। ঝুমের চোখে হাজারো আগ্রহ, ব্যাকুলতা। চোখ ঘুরিয়ে এই দিক থেকে ওই দিক দেখে যাচ্ছে মেয়েটা। বাড়ির সামনে এক পাশে ওর আম্মার কবরটা আগাছে পরিপূর্ণ। কতগুলো দিন যত্ন নেওয়া হচ্ছে না। মানুষের মৃত্যুর পর কারো ভালোবাসা পেল না। কিছু কিছু মানুষ কি ভীষণ অভাগী হয়ে জন্মায়। ঝুম সায়ানের বাহু থেকে নিজেকে মুক্ত করে পা বাড়লো কবরের দিকে। আস্তে আস্তে তার চোখ ভারী হয়ে এলো। হাঁটু গেড়ে বসলো, মাথা রাখলো আগাছাপূর্ণ কবরের উপর। আপন আপন গন্ধ আসে এখানে এখনো। ঝুম তার আম্মাকে এখনো অনুভব করতে পারছে। গলগল করে চোখ থেকে পানির স্রোত বয়ে নামল। আম্মা, শুনতে পাচ্ছ আম্মা? আমি তোমার আরিবা। তুমি কি আমায় দেখতে পাচ্ছ আম্মা? আমার তোমার ছাড়া ভালো লাগে না আমার। আমাকে একা রেখে কেন চলে গেলে তুমি? আমার কথা একবারও ভাবলে না আম্মা?
আহা, কি অবুঝ বলি। ঝুম যেন নিজের মাঝে নেই। অদূরে দাঁড়ানো 3টি মানুষ দেখলো প্রাপ্তবয়স্ক একটি মেয়ের তার মাকে করা অভিযোগ। শায়ন এগিয়ে এলো কাছে, হাত চুমুরে পাশে বসে ঝুমকে তুলে নিল বুকে। ঝুম তখনও কেঁদে কেঁদে কিছু একটা বলে যাচ্ছে। শায়নকে দেখে নিজের হাত দ্বারা শায়নের হাত ধরে গভীর ছুঁয়ে বললাম, আম্মা দেখো কাকে নিয়ে এসেছি। আমার ডক্টর, তোমার আরিবার স্বামী। দেখতে পাচ্ছ আম্মা? তোমার পরে এই মানুষটাই এখন আমার সব আম্মা। আমাদের আমাদের জন্য দোয়া করো আম্মা। আমি তোমায় খুব ভালোবাসি আম্মা। তোমায় খুব মনে পড়ে আমার। বলতে বলতে মেয়েটা জ্ঞান হারলো শায়নের বাহুর মাঝে। শায়ন স্নেহে আগলে নিল। আমি যতদিন বেঁচে আছি আরিবিকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না আম্মা। আপনি ওখানে নিশ্চিন্তে থাকুন। ধন্যবাদ আপনাকে এই ফুলকে আমার জন্য হেফাজতে রাখার জন্য। আপনাকে একটু খুশির সংবাদ দিই আম্মা। আপনি নানু আপু হতে চলেছেন। আপনি প্রথম যাকে সংবাদটি দিলাম। খুশি তো? সাবধানে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন আম্মা। আমার সন্তান যেন সুস্থভাবে ভূমিষ্ঠ হয় তার জন্য দোয়া করবেন। তারপর দু হাতের মাঝে খুব যত্ন করে আগলে নিল ঝুমকে। পা বাড়লো বাড়ির দিকে। এখনো যে অনেক কাজ বাকি আছে, অথচ মেয়েটা জ্ঞান হারিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এমন হলে বাকি সব কাহিনী দেখবে কে? কার জন্য সে এত পরিশ্রম করলো? বাড়ির দিকে আগাতে আগাতে শুনলো ভেতর থেকে চেঁচামেচির আওয়াজ। গন্ডগোল শুরু হয়ে গেছে তাহলে। সঠিক সময় এসে গিয়ে পড়েছে তারা। দ্রুত পা চালো শায়ান। দরজার কাছে দাঁড়িয়ে দেখতে পেল ভেতরে বেশ বড়সড় ঝামেলা বেঁধেছে। দুজন মহিলা গলার স্বর বাড়িয়ে চেঁচামেচি করছেন সমান তালে। শানের মেজাজ খারাপ হলো। এক পলক ঝুমকে দেখে নিয়ে ভালো করে আগলে নিল সে। হচ্ছে কি এখানে? এত চেঁচামেচি কেন হচ্ছে? মুহূর্তে সব শীতল। ঘরে থাকা প্রত্যেকটি মানুষ দৃষ্টি তখন তার দরজার অভিমুখে দাঁড়ানো শায়নের দিকে। চেঁচামেচি করা দুজন মহিলার মাঝে একজন হাই হাই করে উঠল। কর্কশ ভাষায় ঝুমকে বাজে ইঙ্গিত দিয়ে বলল, দেখ ভাই দেখ, তোর মায়ের অবস্থা। কোথাকার কোন লাল রং কোলে চড়ে বাড়ি ফিরেছে আজ এত বছর পর। না জানি কত বেটা মানুষের হাত বদলে হয়েছে এই মেয়ে। নিম্ন ও কুরুচিপু বোধক শব্দ করল। ঝুমের ফুপু অর্থাৎ প্রাক্তন শাশুড়ি উচ্চারণ করল। ঝুমকে নিয়ে বলা বাক্যগুলো শায়নের রক্ত গরম করে দিল। রাগে চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। কপালে পাশের রগগুলো ফুলে উঠেছে। স্পষ্টই দেখা গেল আহির। শ্রাবণী ঠিক পেছনে ছিল শায়নের। শ্রাবণী রেগে এগিয়ে এলো সামনে। ওই মুখ সামলে, ওকে? নয়তো পরের বার কথা বলার জন্য মুখটা আর সুস্থ থাকবে না। মহিলা ন্যাকা কান্না শুরুই করে দিল। একটি লোকের নিকট যেতে যেতে বলল, দেখ ভাই দেখ, তোর সামনে আমাকে কিভাবে অপমান করাচ্ছে তোর মেয়ে। শ্রাবণ বেছে বিরক্ত হলো। বলল সে, কিন্তু নাম দিল ঝুমের। এই মহিলাকে সে টাইট দিতে না পারলে তার নামও শ্রাবণী না। শায়ন দেখলো ঝুমের বাবাকে ভালো করে। এর আগে ছবিতে সে বহুবার দেখেছে। এই লোকের যা হিস্ট্রি, বাঁধিয়ে রাখার মতন। আস্ত মাকাল ফল একটা। ঝুমের মায়ের মতো বিচক্ষণ মহিলা কিভাবে যে এই লোকের ফাঁদে পা দিল বুঝে আসে না এখনো শায়নের। সে পা বাড়িয়ে এগিয়ে যেতে যেতে ঝুমের ফুপুকে উদ্দেশ্য করে বলল, আপনার নাটক শেষ হলে এবার আসতে পারেন। আপনার সাথে কথা বলে মুড নেই এখন। কাল আপনার চ্যাপ্টার দেখা যাবে, ততক্ষণ ধৈর্য ধরুন। এখন আসুন। রাইট নাও উই আর টায়ার্ড। মহিলা তেতে উঠলো। অচেনা একটা ছেলে তাকে অপমান করছে, বিষয়টি সে মেনে নিতে পারল না। এই এই কি বললে তুমি? তোমার সাহস তো কম না, আমাকে তুমি বেরিয়ে যেতে বলো? শ্যান দাঁড়িয়ে পড়ল। তার মেজাজ খুব বেশি খারাপ হলো। সমস্যা দেখা যাবে এদের বংশ ধূলিসাৎ করে দিল। আমার সাহস দেখতেই কাল আসতে বলেছে আপনাকে। এ পর্যায়ে ঝুমের বাবা লোকটি কথা বলল। সে এতক্ষণ বসে সবটা লক্ষ্য করেছিল। আর্মি হওয়ার খাতিরে বিচক্ষণতা তার মাঝেও বিদ্যমান। অপরিচিত ছেলে মেয়েগুলোকে দেখে তার মনে হলো ছেলে দুটি অন্যরকম। তাছাড়া এই ছেলেটিকে দেখে সে বুঝে গেছে এর মাঝে আলাদা কিছু ব্যাপার আছে। কে তুমি? কি চাই এখানে? ঝুমের সাথে তোমার কি সম্পর্ক? শেষের কথাটি সে ঝুমকে উদ্দেশ্য করে বলল। শায়ন ফিরে তাকালো তার দিকে। আমি আরিবার হাজব্যান্ড। ছোট্ট কথাটি যেন ভূমিকম্পের মতোই কাজ করলো। প্রতিটি মানুষ হতভম্বের মতো তাকিয়ে। পাশে দাঁড়ানো ঝুমের ফুপু, ঝুমের বাবার দ্বিতীয় স্ত্রী বিষয়টি মেনে নিতেই পারল না। ঝুমের এত সুন্দর পর এ হতেই পারে না। হিংসা চোখ মুখ কুচকে নিলেন
তারা। ঝুমের বাবা অদ্ভুতভাবে তাকিয়ে সায়নের চোখের দিকে, হয়তো কিছু একটা আঁচ করলেন। এতদিন পর হঠাৎ? সায়ান অদ্ভুত ভঙ্গিতে হেসে ফেলল। কেন, মেয়েকে দেখে খুশি হননি? এদের তোমরাই আনিয়েছ। সেখানে উপস্থিত একজন মধ্যবয়স্ক লোক ও দুজন প্রাপ্তবয়স্ক পুরুষকে দেখিয়ে বলল সে। সায়ান তাদের দিকে তাকিয়ে চোখে হাসল। যুবক ছেলেদের মাঝে একজনের সাথে চোখে চোখে কিছু কথা বলে ঝুমের বাবাকে বলল। আর এবার যত সুন্দর আরেকটি পরিবার আছে সেটা জানার অধিকার ওর অবশ্যই আছে, তাই না? ওরা আজ এখানে থাকবে, ওদের থাকা ঘর ব্যবস্থা করুন। আর হ্যাঁ, কেউ যদি উল্টাপাল্টা কিছু করার চিন্তাও করে সেটা তার জন্য ভালো হবে না, আগে জানিয়ে রাখছে। সুতরাং সাবধান। ঝুমের বাবা হঠাৎ ভীষণ রেগে গেলেন। উঠে দাঁড়িয়ে সায়ানকে উদ্দেশ্য করে বললেন, তুমি এত কিছু বলার কে? আমার বাড়িতে আমি তোমাদের থাকতে দেবো না কাউকে। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। ঝুম তখনও সায়ানের কোলে, বুকের সাথে মিশে আছে মেয়েটা। সায়ান ওকে নিয়ে এগিয়ে লোকটার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আপনার বাড়ি? কিন্তু আমি যে জানি এটা আরিবার আম্মার বাড়ি। তার মৃত্যুর আগে তিনি বাড়িটা আরিবার নামে করে দিয়ে গেছেন, তাহলে আপনি কি করে বলছেন এটা আপনার বাড়ি, মিস্টার শিকদার? সায়ানের কথায় ঝুমের বাবা জলিল শিকদার নামের লোকটি চমকে উঠল। সে আশা করেনি এমন চা। এ সত্য কারো জানার কথা নয়। ঝুমের মা মৃত্যুর আগে বাড়ি ঝুমের নামে করে দিয়ে গেছেন, কিভাবে সম্ভব? এত প্ল্যানিং এর পরেও মহিলা কিভাবে কি করলো? নাকি ছেলেটা মিথ্যে বলছে? মিথ্যা। তুমি মিথ্যা কথা বলছো। এ বাড়ি আমার, এ সব কিছু আমার। তাকে বদ্ধ উম্মাদের মতো লাগছিল তখন। সায়ান গভীর চোখে সবটাই পর্যবেক্ষণ করলো। এই বাড়ির কেউ স্বাভাবিক না, বুঝতে সময় নিল না। চিন্তা তো ঠেকলো তাকে। ঝুমকে এখানে এনে ঠিক করলো তো। সিকিউরিটির ব্যবস্থা করতে হবে দ্রুত। সে না হয় দেখা যাবে পরে, সময় তো আছে, সময় তো আছে, তাই না শ্বশুর বাবা? মেয়ে জামাই প্রথমবার এলো আপনার বাড়িতে, আপ্যায়ন করুন কেমন? সায়ান কথা না বাড়িয়ে বড় বড় কদমে এগিয়ে গেল ঝুমের ঘরের দিকে। তার প্রতিটি কদম জানান দিচ্ছে সে এই বাড়ির নারী নক্ষত্রের সাথে পরিচিত। এখানে আমরা যতদিন আছি সকলে সাবধানে থাকবেন, চোখ কান সজাগ রাখবেন। আর হ্যাঁ, ঝুমকে কেউ একা ছাড়বেন না। সায়ান উত্তর কথাগুলো বলে তাকালো ঝুমের দিকে। মেয়েটা ঘুম, এখন গভীর রাত, এত রাত পর্যন্ত জেগে থাকতে পারে না। ইদানিং ঘুম বেড়েছে বেশ। তার সুযোগ পেলে ঘুমায়। আসার পর জ্ঞান ফিরলে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছিল। তারপর ঘরের প্রতিটি কোণে হাত দিয়ে ছুঁয়ে দেখেছে অনেক কিছু বদলে গেছে। ঘরটা এখন তার বাবার দ্বিতীয় পক্ষের মেয়ের। সে থাকে এই ঘরে। সায়ান এই ঘরে ঝুমকে নিয়ে থাকায় বড্ড বাড়াবাড়ি করেছিল মেয়েটা। চিৎকার চেঁচামেচি করে পরিবেশ খারাপ করে দিয়েছিল একদম। 20 থেকে 21 বছরের মেয়েটি এমন করছিল যেন ঘর ছাড়া সে মরে যাবে। সায়ান তখনও কিভাবে যেন নিজেকে সামনে রেখেছিল। সায়ান কিছু না বলল। শ্রাবণী চুপ থাকেনি। তার দাবাং হাতের এক চটকানায় মেয়েটা চুপই হয়ে গিয়েছিল। শ্রাবণী মনে মনে বলতেই ভুলল না, যেমন মা বাবা তেমন মেয়ে। সায়ান শ্রাবণীর কাছে ভীষণ খুশি হলো, মুখে প্রকাশ করেনি। আহির অবশ্য অবাক হয়নি শ্রাবণীর কাছে। এই মেয়ে মারপিট করলেও সে অবাক হবে না। তখন তাদের দুজনকে সায়ান রাতে এই ঘরেই আসতে বলেছিল। সায়ান, আমার মনে হয় ভাবিকে এখানে নিয়ে আসা ঠিক হয়নি। এখন আমরা তেমনটাই মনে হচ্ছে। কাল পর্যন্ত ওকে সাবধানে রাখতে হবে আহির। আহির শ্রাবণী মাথা নাড়িয়ে সায় জানালো। এমন সময় সায়ানের ফোন বেজে উঠল। দ্রুত হাতে ফোন রিসিভ করে পিছু ফিরে চাইল ঝুমের দিকে। 3 জোড়া চোখ ব্যাকুল হয়ে দেখলো ঝুমের ঘুম ভাঙলো কিনা। না, ভাঙেনি। সামান্য নড়েছে সে, আবারও ঘুমে তলিয়ে গেল। হ্যালো, ওকে, 4 জনকে বাড়ির ভিতর পাঠিয়ে দিন, ভিতর প্রোটেকশন লাগবে। থ্যাংক ইউ। কল কেটে সামনে তাকাতেই দেখতে পেল দুজোড়া উৎসুক নজর তার দিকে তাকিয়ে। বাংলাদেশ আর্মির সহায়তা নিয়েছে। আহির হাঁ করে তাকিয়ে রইল সায়ানের দিকে। কিন্তু ভাইয়া, ওরা নিজেদের লোক ছেড়ে আপনাকে সহায়তা কি আদেও করবে? এখন তো সব জায়গাতেই দুর্নীতি হয়। সায়ান চমৎকারিত হয়ে মেয়েটার চিন্তা ভাবনায়। আমিও ভেবেছিলাম, কিন্তু কি বলুন তো শ্রাবণী, ক্ষমতারও বাপ আছে। ওপর মহল থেকে চাপ পেলে সবাই বাপ বাপ করে। তারপরও ভাইয়া, আমাদের নিজেদের অন্য কোনো ব্যাকআপ রাখা উচিত। আমি এদের বিশ্বাস করি না। আর ঝুমের বাপটাকে আমার সুবিধার লাগলো না। চিন্তা করবেন না, ওদের সাথে পাকিস্তান আর্মিও রয়েছে। আপনারা শুধু হারিফাকে চোখে চোখে রাখবেন।
যদিও আমি ওনাকে একা ছেড়ে যাব না, তবুও যদি এমন হয় তখন সবটা দিয়ে হলে ওনাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদের। সে নিয়ে চিন্তা করো না সায়ান, কিন্তু তুমি 4 জনকে কেন আসতে বললে? আরিফের সুরক্ষা যেমন জরুরি, ঠিক তেমনই শ্রাবণী আমার দায়িত্ব। ওনার সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজন। এবারের প্রতিটি মানুষ বিষাক্ত, কখন কাকে চোল মারে বলা যায় না। যত ওরা নিজের সুরক্ষা নিজে দিতে পারুক না কেন, দিন শেষে সে নিজে একজন মেয়ে। বিপদ কখন কোন দিক দিয়ে আসবে বলা যায় না। আহির, খেয়াল রেখো। আহির চোখের পলকে আশ্বাস দিল। শ্রাবণীর চোখে কৃতজ্ঞতা। ঝুম সঠিক মানুষকে ভালোবেসেছে ভেবে খুশি হলো। তাদের মধ্যে সেখানে শেষ হলো। সায়নের কথা মতো দুজন ঝুমের ঘরের সামনেই আর দুজন শ্রাবণী ঘরের সামনে সারা রাত পাহাড়ে রইল। সায়নের চোখে ঘুম নেই আজ। সে ঝুমকে বুকের সাথে আগলে নিয়ে রাখলো। অপেক্ষা নতুন ভোরের, আগামী সকাল নতুন কোনো শুরুর দিকে নিয়ে যাবে তাদের। নতুন কিছু সত্যের মুখোমুখি করবে ঝুমকে। মেয়েটা সামনে নিতে পারবে তো নিজেকে?